সুপ্রিয় দর্শক, ভ্রমণ বিষয়ক চ্যানেল দ্য ট্রাভেলারের পক্ষ থেকে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে রাবার বাগানের সঙ্গে আপনাদেরকে বিশদভাবে পরিচয় করিয়ে দেবার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট এবং টাঙ্গাইল জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রাবার বাগান দেখা যায়। প্রিয় দর্শক, রাবার হচ্ছে বহুমাত্রিক উপযোগিতা সম্পন্ন অত্যন্ত সম্ভাবনাময় এক অর্থকরী ফসল। এই গাছের বৈজ্ঞানিক নাম হিবিয়া ব্রাসিলিয়েন্সিস। আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বৃষ্টিবহুল অঞ্চল। অ্যামাজন নদীর অববাহিকায় সর্বপ্রথম এ গাছের সাক্ষাৎ মেলে। 1870 সালে জোসেফ প্রিস্টানি এর নাম দেন রাবার। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বিশ্বের সর্বাধিক রাবার উৎপাদনকারী দুটি দেশ। বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পগুলির মধ্যে রাবার অন্যতম। বাংলাদেশের রাবার চাষের ইতিহাস খুব বেশি পুরনো নয়। যতদূর জানা যায়, 1910 সালে কলকাতা বোটানিক্যাল গার্ডেন হতে কিছু চারা এনে চট্টগ্রামের বারোমাসিয়া ও সিলেটের আমু চা বাগানে রোপণ করা হয়। 1952 সালে বন বিভাগ টাঙ্গাইলের মধুপুর, চট্টগ্রামের হাজিরিখিল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষামূলকভাবে কিছু চারা রোপণ করে। দেশের বিভিন্ন স্থানে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে রাবার চাষ হচ্ছে। সাদা সোনা বা হোয়াইট গোল্ড খ্যাত রাবার গাছ অন্যান্য সাধারণ গাছের তুলনায় 3 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে। দর্শক, শ্রমিকদের হাতে যে বিশেষ ধরনের ধারালো যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এর নাম টেপিং নাইফ। পরিপক্ক রাবার গাছ হতে কষ সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় টেপিং। গাছের বের ন্যূনতম 18 ইঞ্চি না হলে টেপিং করা উচিত নয়। রাবার গাছ রোপণের পর 7 বছর পরিচর্যা শেষে 8ম বছরে উৎপাদনে আসে এবং 25 বছর ধরে ধারাবাহিকভাবে উৎপাদন দেওয়ার পর 32 থেকে 33 বছর বয়সে গাছগুলো তাদের অর্থনৈতিক জীবনচক্র হারায়। ভারতীয় উপমহাদেশের গবেষকরা এই পর্যন্ত 17 প্রজাতির রাবার গাছের সন্ধান পেয়েছেন। এই টেপিং নাইফ দিয়ে যারা টেপিং করেন তাদেরকে বলা হয় টেপার। বাকলি হচ্ছে রাবার গাছের একমাত্র উৎপাদনশীল অংশ। বাকলের ভিতরের অংশে রয়েছে লেটেক্স ভেসেল বা কষনালী। এই কষনালীগুলোর মধ্যেই দুধের মতো সাদা রাবার কষ সঞ্চিত থাকে। টেপিং করার সময় বাকলের বাইরের দুটি স্তর অত্যন্ত সতর্কতার সঙ্গে ভেদ করে এই কষনালীর স্তর কেটে লেটেক্স সংগ্রহ করতে হয়। রাবার কষ বেশি পেতে হলে খুব ভোরে টেপিং শুরু করা উচিত। সূর্যের আলো ফোটার আগে আবছা অন্ধকারে টেপিং শুরু করতে হবে। এ সময় সূর্যের আলোর অভাবে গাছের প্রচ্ছেদন ক্রিয়া বন্ধ থাকায় কষনালীতে লেটেক্স প্রবাহ সচল থাকে। সূর্যের তাপ বৃদ্ধি পাবার সাথে সাথে কষনালী সংকুচিত হয়ে লেটেক্স প্রবাহ কমে আসে। লেটেক্সের মধ্যে রাবার পার্টিকেল কলোয়েল আকারে ভাসমান থাকে। লেটেক্সে শতকরা প্রায় 25 থেকে 30 ভাগ রাবার হাইড্রোকার্বন, 60 ভাগ পানি, বাকি অংশে প্রোটিন, পিগমেন্ট, লবণ ও চিনি জাতীয় পদার্থ থাকে। বাগান হতে সংগ্রহকারীরা লেটেক্স বা তরল রাবার কষ সংগ্রহ করে থাকে। সাধারণত টেপিংয়ের 4 ঘন্টা পর বাটিতে জমা হওয়া কষ সংগ্রহ করে প্রথমে সংগ্রহ কেন্দ্রে ও পরে কারখানায় নিয়ে প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হয়। এভাবে দিনে 2 বার রাবার কষ বা লেটেক্স সংগ্রহ করা হয়। লেটেক্স সংগ্রহের পর সেগুলোকে প্রক্রিয়াজাত করার উদ্দেশ্যে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে সংগ্রহকারীরা প্রক্রিয়াজাতকরণ কারখানায় নিয়ে আসে। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশে মোট 1350টি রাবার বাগান রয়েছে। এর মধ্যে বিএফআইসিডির 18টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 11টি সরকারি, বাকিগুলো ব্যক্তি মালিকানাধীন। এসব বাগানে প্রায় 30,000 শ্রমিক কাজ করে। দেশে উৎপাদিত উন্নত মানের রাবার বর্তমানে বিদেশে রপ্তানি হচ্ছে। বর্তমান বিশ্বে রাবার থেকে উৎপাদিত পণ্যের সংখ্যা প্রায় 46,000।
লেটেক্স কারখানায় এনে জমাট বাঁধার প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত কষের তরল অবস্থা বজায় রাখা জরুরি। তাই কষ তরল রাখার প্রয়োজনে কখনো কখনো এতে অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে। লেটেক্স থেকে শুকনো রাবার উৎপাদনের জন্য আমাদের দেশে স্ট্যান্ডার্ড, মডিফাইড ও মেট্রোলাক নামে 3টি পদ্ধতি প্রচলিত আছে। আমরা আপনাদেরকে মেট্রোলাক পদ্ধতিতে রাবার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব। লেটেক্স মিশ্রণকে জমাট বাঁধানোর জন্য প্রতি কেজি মিশ্রণের সাথে 1 সিসি পরিমাণ ফর্মিক অ্যাসিড পানির সাথে গুলিয়ে মেশাতে হয়। লেটেক্সের সাথে দ্রবীভূত ফর্মিক অ্যাসিড এমনভাবে মেশাতে হয় যাতে এর পিএইচ রেঞ্জ 4.6 থেকে 4.9 এর মধ্যে থাকে। ফর্মিক অ্যাসিডের দ্রবণ মেশানোর পর মিশ্রণটি কয়েকবার ভালোভাবে নাড়াচাড়া করে কোয়াগুলেটিং ট্যাঙ্কের পার্টিশন প্লেটগুলো বসাতে হয়। লেটেক্স জমাট বাঁধতে সাধারণত 1 রাত সময় লাগে। লেটেক্স জমাট বাঁধার পর কোয়াগুলেটিং ট্যাঙ্কে আবার পানি দিতে হয়। জমাট বাঁধা লেটেক্স 10 ঘন্টার মধ্যে রোলিং উপযোগী হয়ে ওঠে। কোয়াগুলেটিং ট্যাঙ্ক থেকে রাবার শিটগুলো তুলে পা দিয়ে মারিয়ে পানি ঝরানো হয়। এরপর প্রতিটি শিট ছাড়িয়ে পৃথক করে পরিষ্কার পানিতে ধুয়ে রোলিং মেশিনে নিয়ে যাওয়া হয়। রোলিং মেশিনের সাহায্যে শিটগুলোকে রোল করে অতিরিক্ত পানি নিংড়ে বের করে মসৃণ করা হয়। এরপর আরেকটি রোলিং মেশিনের সাহায্যে শিটগুলোকে ব্র্যান্ডিং করে আরেক দফা পানিতে ধুয়ে শুকানোর জন্য নিয়ে যাওয়া হয়। ভেজা রাবার শিটগুলোর পানি ঝরানোর জন্য সবসময় ছায়াময় পরিষ্কার স্থান বেছে নেওয়া হয়। সাধারণত বাঁশের আড়ার ওপর প্রতিটি শিট আলাদা আলাদাভাবে ঝুলিয়ে শুকানো হয়। এরপর শিটগুলোকে চূড়ান্তভাবে শুকানো ও ট্যানিং করার জন্য ধুমঘর বা ড্রায়ারে নিয়ে যাওয়া হয়। এখানে 130 হতে 150 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শিটগুলোকে 3 থেকে 4 দিন রেখে দেয়া হয়। চূড়ান্তভাবে শুকানোর পর ধুমঘর থেকে শিটগুলোকে বাইরে এনে মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। এরপর ওজন মেপে বান্ডিল করা হয়। প্রতিটি বান্ডিলের ওজন সাধারণত 50 কেজি হয়ে থাকে। দর্শক দেখুন, এর বান্ডিলকরণ প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। বাংলাদেশের রাবার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরাজমান বিরূপ প্রভাবের অবসান ঘটিয়ে ক্ষতিকারক কার্বনের পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। অধিক হারে রাবার গাছ লাগিয়ে বৈশ্বিক কার্বন ট্রেডিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ফান্ড থেকে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। তবে রাবার বাগান সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে গাছ হতে কষ বা লেটেক্স সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাবার উৎপাদন করা।
আজ এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।